টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি মোটামুটি সুখবরই বলা যেতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশনের উপরে তো নানান খড়গ হস্ত বিস্তার করেছিলেন, নানান রকম নিয়ম কানুন আইন, এবং সর্বোচ্চ আমরা দেখেছি যে ক্ষমতা গ্রহণের দিনই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন। এবং বিগ বিউটিফুল বিলের মধ্য দিয়ে আমরা দেখেছি যে অ্যাসাইলাম সিকার যারা ছিলেন তাদেরকে বছরে একবার রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ার্ক পারমিটের ব্যাপারে কিছু নিয়মকানুন করা হয়েছিল, টিপিএস যারা আছেন অর্থাৎ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস এইখানে যারা ছিলেন তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এই ইত্যকার নানান বিষয়গুলোর উপরে আমরা দেখেছি যে ম্যাসাচুসেটসের একটি কোর্ট, ফেডারেল কোর্ট গতকালকে এই নিয়মের স্থগিতাদেশ দিয়েছে এবং আগামী 5ই আগস্ট আমরা দেখেছি 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে বলা হয়েছে। তো এই বিষয়টি যদি সত্যি 5ই আগস্টে পুরোপুরিভাবে অর্থাৎ স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে এটিও একটি বড় খবর হবে। তা না হলেও এই অর্থাৎ আজকে থেকে যেটি কার্যকরী হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে দেওয়া হয়েছে গতকালকে। সে কারণে হাজার হাজার যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। সে কারণে আজকের আলোচনার বিষয় আমাদের ইমিগ্রেশন নীতিতে কোর্টের হস্তক্ষেপ, অ্যাসাইলাম, টিপিএস এবং ওয়ার্ক পারমিট ইস্যুতে নতুন আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনের ওপর একটি বড় ধাক্কা। এটি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। হাতে যদি সময় থাকে তাহলে নিউ ইয়র্কে ডিভোর্স, এটি শুধু নিউ ইয়র্ক স্টেট বা নিউ জার্সি মিলেই আমরা কথা বলবো, কারণ আমরা সবাই জানি যে আমেরিকার এই 50টি স্টেটে ডিভোর্সের বিষয়ে নানান স্টেটে নানান রকম নিয়ম রয়েছে। তো আমরা সেহেতু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই এবং এই ডিভোর্সে যে ভুলগুলো আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি জানি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনার আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমি একটু আগে বলেছি যে বিগ বিউটিফুলের বিলের মধ্য দিয়েই এই বিষয়টি অবতারণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা যে এই ইমিগ্রেশন নীতিতে যে আমরা দেখছি যে এই সমস্ত নিয়মের ক্ষেত্রে কোর্ট, বিশেষ করে ম্যাসাচুসেটসের যে ফেডারেল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট ইমিগ্রেশন নীতিতে যে হস্তক্ষেপ করেছে এবং অ্যাসাইলাম আবেদনকারী বা সিকার যারা আছেন, টিপিএস এবং ওয়ার্ক পারমিট ইস্যুতে যারা আছে বা যাদেরকে নিয়ে এই সমস্যাটা হয়েছিল, সেই প্রেক্ষিতে আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে এই যে ফেডারেল কোর্ট, ম্যাসাচুসেটসের যে ফেডারেল কোর্ট বা যে সাময়িক আদেশের যেটি দিয়েছে তার মূল তাৎপর্যটি কি, এটি ব্যাখ্যা করবেন এবং এই রায়ে ঠিক কোন শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন, টিপিএস হোল্ডার, অ্যাসাইলাম সিকার এবং অন্যান্য ইমিগ্রেন্টদের মধ্যে কারা এর আওতায় পড়বে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথম কথা আমাদের জানা থাকা উচিত সেটা হচ্ছে এই যে ওয়ার্ক পারমিট গুলো বললেন এগুলো সবসময় টেম্পোরারি একটা মেজার যেগুলো নিয়ে কথা হচ্ছে। যদি একজনের অ্যাসাইলাম হয়ে যায় তাহলে উনি কন্টিনিউয়াস ওয়ার্ক পারমিট পাবেন যতক্ষণ পর্যন্ত গ্রিন কার্ড না পান, কি অন্য ধরনের বিভিন্ন যেগুলো পেন্ডিং আছে, যেমন কারো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কারো ইউ ভিসা আছে, এই ধরনের বিভিন্ন ভাবে যাদের বিভিন্ন একটা টেম্পোরারি মানে সময়ের জন্য যখন পেন্ডিং কেসগুলো আছে অনেক সময় ওয়ার্ক পারমিট দেওয়া হয়।
সেটা একেবারেই ডিসক্রিশনারি একটা ব্যাপার। তো সেখানে এখানে যেটা হয়েছিল যে কিছু কিছু দেশের জন্য টিপিএস, যে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস, এগুলো বন্ধ করে দেওয়া হলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল এবং সুপ্রিম কোর্টও রায় দিল তাদের এগুলো মানে বাতিল করে দেওয়া যায়, এবং সেভাবে করে করা হলো কয়েকটা দেশের জন্য। কিন্তু আরো অন্যান্য দেশেরও আছে। তো ওই যে আজকে আপনার হয়েছে, কালকে আমার হবে, এই জাতীয় চিন্তা থেকে অন্যেরা সবাই মিলে একটা লিটিগেশন করলো, ফেডারেল কোর্টে গেল। যে তো এখন যেহেতু ওই জিনিসটা ফেডারেল কোর্টের লিটিগেশনের মাঝখানে আছে, এমন সময় যদি তাদেরকে আজকে থেকে ওই যে ওয়ার্ক পারমিটটা বন্ধ হয়ে যেত, তাহলে তারা একটা বিপদে পড়তো। তো কোর্ট আপাতত যেই ব্লকটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে যে যখন এই লিটিগেশনটা চলতে থাকবে মানে তখনকার জন্য অন্তত আপনার এই ওয়ার্ক পারমিটটা বলবৎ থাকুক। হ্যাঁ, আর এটার পেছনে একটা পলিসি কাজ করে, যদিও এক ধরনের বিরোধিতা, ইমিগ্রেন্ট বিরোধিতা তো আছেই। কথাটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটটা থাকলে সরকারেরও ভালো হয়, কেউই এখানে কাজ ছাড়া থাকবে না, কাজ করবে। হ্যাঁ, কথা হচ্ছে এই করলে তারা লিগালি জব করবে, W2, 1099 এগুলো দিয়ে কাজ করবে, ট্যাক্স ফাইল করবে, সরকার কিছু টাকা পয়সা পাবে। তো ক্ষতি কি? তারা এখানে আছে সেই ওই মানে যে চুপচাপের মধ্যে ক্যাশ টাকায় কাজ করতো, আর লিগালি কাজ করবে, তারাও মানে নির্ভয়ে কাজ করলো, সরকারও কিছু টাকা পয়সা পেলো, এবং এটা অত্যন্ত দরকারি, এবং এটা একটা বড় অংশ, একটা বড় একটা ব্যাপার। সুতরাং এখানে পলিসিগত ভাবে কোর্ট যখন এগুলো দেখে, হ্যাঁ, যে আর এগুলা না করলে তখন খুন খারাপি করবে, ছিনতাই করবে, এগুলা করবে সামহাও, মানে তখন যদি রেগুলার পথে কাজ না করতে পারে তখন তো অন্য কিছু হতেই পারে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা ইস্যু হয়ে যাবে। তার থেকে আমার মতে মানে কি, যার জন্য মানে কোর্টেরও কোর্ট রায় যখন দেয় তখন একটা পার্ট কিন্তু পলিসি। হ্যাঁ, যখন মানে একটা তো আছে আইন ধরে ধরে কথা বলা, কিন্তু এই আইনের ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন এগুলা করতে গেলে এবং সিদ্ধান্ত যখন দেওয়া হয়, কোর্টও বেসড অন পলিসি একটা পার্ট এই ডিসিশন মেকিং এ কাজ করে। তো সেখান থেকে এটা যদি হয় অন্তত কারো কোনো ক্ষতি হচ্ছে না, সেই কারণে এই জিনিসটা দেওয়া। হ্যাঁ, আবার এই ওয়ার্ক পারমিটের ব্যাপারটা অনেক সময় যেটা হয়, এটা একটা চুম্বকের মতো কাজ করে। হ্যাঁ, ম্যাগনেট হিসেবে কাজ করে। যেমন কেউ এখানে এসে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে তার এমনও আছে প্রায় 10 বছর ধরে কোনো ইন্টারভিউ হয় না, যার ফলে ওই 10টা বছর উনি 6 মাস পরেই অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পেতে পারে, হ্যাঁ, অ্যাসাইলাম সিক করে। তো ওনার যদি 10 বছরও কাজ করতে পারে, সেটা দিয়ে উনি বিজনেস, ডানকিন ডোনার্স থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা সবই করতে পারতেছে। তো এতে করে তার একটা মানে এই যে সুবিধাটা, যার ফলে অন্য লোকরা আকর্ষিত হবে যে ওখানে যদি সামাও যেয়ে উঠতে পারি, হ্যাঁ, তাইলে এই ধরনের যেহেতু একটা ব্যবস্থা আছে, 10 বছরও যদি থাকতে পারি খারাপ কি? এই যে বিষয়গুলো আছে, এইটারও একটা মানে মানে বিভিন্ন ধরনের কম্পিটিং ইন্টারেস্ট এখানে আছে। ওইটা যাতে বন্ধ হয়, যদি ওয়ার্ক পারমিটটা বন্ধ হয়ে যায় তখন অনেকেই হয়তো আসবে না। এইগুলা বিভিন্ন দিক বিবেচনা করে আপাতত একটা হোল্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা মানে যেরকম একটা স্থিতির অবস্থা দেওয়া হয়েছে, যাদের ওয়ার্ক পারমিট আছে বা নতুন করে পাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, সেই জিনিসটা করা হয়েছে। এটা আপনি ঠিকই বলেছেন। এটা যে ডিস্ট্রিক্ট কোর্ট, যে ম্যাসাচুসেটসের যে পুরো স্টেটের জন্য যে একটাই ফেডারেল অনেকগুলো ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আবার ওখানে আবার ফার্স্ট সার্কিট কোর্ট অফ আপিলস আছে, ওইটার যে মেইন জায়গা। তো এবং সেখানে অনেক মানে প্রো ইমিগ্রেন্ট অনেক ডিসিশন হয়েছে, যেটার ফলে অনেকেই এখন অনেক সুবিধা ভোগ করছে। তো ওইটা প্রথম ওইখানে হয়। তো সেটারই আন্ডারে যে ডিস্ট্রিক্ট কোর্টের এই সিদ্ধান্তটা হয়েছে, কিন্তু এটা একেবারেই টেম্পোরারি একটা মানে কিন্তু একটা স্থিতি 5ই অবস্থা। আগস্টে বোধহয় পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছে, সে হ্যাঁ, পর্যন্তই আরো অস্থায়ী হবে, এবং নিষেধাজ্ঞা। সেটা আরো এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসে যেটা হবে এর মধ্যে কোর্ট চায় নর্মালি এই ধরনের এটা করে এই জন্য যে দুই পার্টি যেন একটা স্টিপুলেশনে আসে। হ্যাঁ, এ ধরনের আরেকটা ডেট দেওয়াই হয় যে এর মধ্যে যেন মানে যারা এই পক্ষের আছে, যারা ওই পক্ষের আছে, কিছু একটা ওয়ার্কআউট করে। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্যটা, এবং সেটা যদি আরো বাড়ে, আরো সময় নেয়, আমি অবাক হব না আর কি। এই জাতীয় একটা শুধু তো এইটা টিপিএস দিয়ে শুরু করে ওই আঙ্গিকে ওই অ্যাসাইলাম এর উপরে খরচটা গিয়ে পড়েছে, যারা ওদের পেন্ডিং আছে তাদের নিয়েও কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো কিছুই এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। যাদের
এখন ওয়ার্ক পারমিট আছে তাদের কি করার আছে সেটা নিয়ে একটু ব্যাখ্যা করা যায়। আজকে ভদ্রমহিলা আসলেন, তার হাজবেন্ডও আসলেন, তাদের ছেলের হিয়ারিং। তো এখন ভদ্রমহিলার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, কিন্তু এই সুযোগে যে উনি একটা স্টেট আইডি করে নিতে পারতেন বা যাদের যোগ্যতা আছে তারা ড্রাইভিং লাইসেন্স করে পারতেন, ওইটা আর করেননি। আমি বললাম যে আজকেই চলে যাবেন এবং গিয়ে এটা করায় নিয়ে আসবেন। হ্যাঁ, তো এইভাবে করে যাদেরই এরকম ওয়ার্ক পারমিটটা আছে তারা কালকে সকালবেলায় ডিএমবিতে গিয়ে আপনারা একটা অন্তত স্টেট আইডি করে নিয়ে আসেন। এটা খুবই জরুরি। আপনি যদিও নিউ ইয়র্ক সিটির একটা আইডি দেয় যারা লিগ্যাল অর ইলিগ্যাল, হ্যাঁ, এটা একটা কাইন্ড অফ একটা থাকলে মানুষের অনেক সময় ভাবতে পারে তার মধ্যে অন্য স্ট্যাটাস নাই, ফলে এই কার্ড দিয়েছে। আপনি সবাই যেমন একটা স্টেট আইডি পেতে পারে, আপনি তারপরে আবার ড্রাইভিং লাইসেন্স যোগ্য হলে ড্রাইভিং লাইসেন্স পাবেন, কিন্তু একবার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে আপনি আর স্টেট আইডিটা পাবেন না। ফলে ইমিডিয়েটলি কালকে সকালবেলা ডিএমবিতে গিয়ে আপনারা যাদের যাদের ওয়ার্ক পারমিট আছে, হ্যাঁ, যাদের পারমিশন আছে, আপনারা স্টেট আইডিটা করে নেন। এটা একটা ভালো জিনিস, এটা থাকলে হ্যাঁ দেখালেন একটা 90% প্রবলেম সলভ হয়ে যায়। ধরুন একটা রেগুলার মানে স্টেট আইডি আছে, তো এই জিনিসগুলো করেন। বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে ওয়ার্ক পারমিট থাকলে তাহলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাওয়া যায়, ওইটা করে ফেলেন। এই জিনিসগুলা নষ্ট হয়ে যাওয়ার আগে আপনারা এগুলো সেরে ফেলেন। হ্যাঁ, ওই কবে এই ওয়ার্ক পারমিট নাকি চলে যাচ্ছে, এই করছে সেই করছে, এগুলা ওই ফিলের পিছনে না দৌড়ে যেটা যেটা আপনার কন্ট্রোলে আছে কালকে সকালবেলা করবেন, নাহলে বিকেলে আর এগুলা নিয়ে ডিসকাস করবেন না। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। তো আমরা দেখলাম যে এই মামলায় বিচারক তার 5 পৃষ্ঠার একটি আদেশ দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে বাদীপক্ষের সম্ভাব্য ক্ষতির পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে, সে কারণেই তিনি দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি করবেন কি না তা বিবেচনার সময় পর্যন্ত এই আদেশ বহাল থাকবে এবং এ বিষয়ে আগামী 5ই আগস্ট সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছেন। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে এই মামলায় যে আমি এর আগে শুরুতেই বলার চেষ্টা করেছিলাম যে বিগ বিউটিফুল বিলে এই বিষয়টির অবতারণা করা হয়েছিল যে যারা অ্যাসাইলাম সিকার আছেন তাদের প্রতি বছরেই অর্থাৎ বার্ষিক অ্যাসাইলাম ফি যদি পরিশোধ না করা হয় তাহলে তাদের অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যাবে, কাজের অনুমতিপত্র প্রত্যাহারের বিধান, পাশাপাশি যে কয়েক দশক ধরে থাকা যে 30 দিনের মধ্যে প্রথমবারের আশ্রয় প্রার্থীর বা অ্যাসাইলাম সিকারের ওয়ার্ক পারমিট আবেদন নিষ্পত্তির নিয়ম বাতিল হবে ইত্যাদি ইত্যাদি নানান কথাগুলো বলা হয়েছিল। তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কোর্টের এই আদেশ কি সবার ওয়ার্ক পারমিটকেই সুরক্ষা দিয়েছে নাকি নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্যই এই রায়টি কার্যকর হবে বা প্রযোজ্য হবে? না, আলটিমেটলি গিয়ে কিছু ক্ষেত্রে তো কয়েকটা কান্ট্রি এখানে এফেক্টেড হবে যদি টিপিএস হয়। সব কান্ট্রি তো আর টিপিএস পায়নি, হ্যাঁ, ফলে যারা যারা পেয়েছে ফলে আলটিমেটলি কিছু কিছু কান্ট্রি হবে। আর যদি অ্যাসাইলাম হয় এটা তো যে কোনো কান্ট্রি হতে পারে। আমি এখানে একটা জিনিস মনে করতে চাই, 1986 এর পরে বেশ কিছু ক্লাস অ্যাকশন লসুট হয়েছিল এবং সেগুলার কিছু কিছু আছে এখানকে আমাদের কমিউনিটির অনেকেই এগুলা খুব ভালো করে জানেন এই শব্দগুলা, সিএসএস, লুলা, এই ধরনের বেশ কিছু ক্লাস অ্যাকশন লসুট হয়েছিল যখন ওই যে রিগানের সময় আসলো যে যারা অত তারিখ থেকে এখানে ছিল কন্টিনিউয়াস তারা ওই কি যেন বলে তারা এখানে কিছু একটা পাবে। তো কেউ কেউ ওই যখন মানে এর মধ্যে 30 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য কানাডা বা মেক্সিকো বেড়াতে গিয়েছিল। তো তখন এটা নিয়ে বড় সুপ্রিম কোর্টের রায় হয়, যারা মানে শর্ট টাইম 30 দিনের মতো সময়ের জন্য বাইরে যায় তাদেরকে এটা ওরা একটা 3টা টার্মও ইউজ করলো, হ্যাঁ, করে বলা হইলো যে এই ধরনের যারা মানে এগুলাকে ইনোসেন্ট, মানে এটার জন্য তাদের কন্টিনিউয়াস যে ফিজিক্যাল প্রেজেন্স এটা ইন্টারাপ্টেড হবে না। তো এগুলা করে একটা আসলো, কিন্তু তার আগে যেটা হলো তারা যখন অ্যাপ্লাই করতে গেল ফরেন ডেস্ক থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। তো ওই আইনের অধীনে এরকম বেশ কিছু ক্লাস অ্যাকশন লসুট হয়েছে। আপনি বিশ্বাস করেন জানেন এখনো বোধহয় সিএসএস লুলাকের কেস সেই 86 এর যে শুরু হলো ওই কেসগুলা এখনো শেষ হয় নাই। ফলে এগুলা দিয়ে যদি একটা লিটিগেশন শুরু করে, যেটা করছে এবং খুব বুদ্ধি করে ওই ম্যাসাচুসেটস ফার্স্ট সার্কিটের আন্ডারে করেছে, ওইখানে মোর প্রো ইমিগ্রেন্ট যেমন টেক্সাস হইলে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আর কি। তো এই যে হলো
হ্যাঁ, এইটা কতদিন পর্যন্ত যাবে এটার কোনো ইয়ত্তা নাই। এগুলা একবার এই কোর্টে হবে, তারপরে আপিল হবে, তারপরে আবার ফেরত আসবে। আবার এই করতে করতে যেমন এই সিএসএস রুলার যারা এগুলার বেনিফিশিয়ারি বা এগুলার মধ্যে দিয়ে গিয়েছেন, এখানে একটা বিরাট অংশ আপনি ভাবতে পারবেন না যে মানে হয়তো প্রত্যেক ঘরে ঘরে একজন করে আছেন আর কি এরকম অবস্থা সিএসএস রুলার অনেক কিছু আছে। তো তারা জানবেন এটা কতবার এদিক থেকে এদিকে এদিক থেকে এদিক গিয়েছে। হ্যাঁ, মানে এটা তো আপনি একভাবে দেখলেন এই উকিলরা এই পয়সা মানে খেয়েছে, মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরতে থাকবে। কত মানুষের যে মানে উপকার হয়েছে। হ্যাঁ, এটা যেভাবে দেখেন আর কি ক্লাস অ্যাকশন লসুটের মাধ্যমে শেষ পর্যন্ত মানে কমতে কমতে এটা আলটিমেটলি দুইটা মেইনলি হয়েছে, সিএসএস একটা আর লুলাক একটা। এটা দিয়ে অনেকেই এটার অনেক বেনিফিশিয়ারি, কিন্তু মোট কথা হচ্ছে এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার সময় একবার করলো যে এগুলো সব আবার যাই যা ডিনাই হয়েছে আবার নতুন করে শুরু করো, এইটা দিয়ে আবার অনেকদিন চলেছে। তো এইভাবে করে এই লসুটের ভবিষ্যৎ কি আমি এখন এটা ভাবতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে as we speak, is it still there? The answer is yes. এর ফলে কি করতে হবে, এবং যেটা আপনারা জানেন ইটস এ টেম্পোরারি থিং, এটা যে কোনো সময় চলে যেতে পারে, এটা আপনার আগেই জানা উচিত ছিল। ফলে কালকের মধ্যে গিয়া প্রত্যেকে স্টেট আইডি করবেন, যারা করবেন না তারা দুপুরের পর থেকে আর এটা নিয়ে কথা বলবেন না। বল। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনি এই বিষয়ে আরও অনেকগুলো প্রশ্ন আমি করব আপনাকে, তবে গতকালকেও আমরা এই অনুষ্ঠানে ফেসবুকে যারা প্রশ্ন রেখেছিলেন তাদের প্রশ্ন উত্তর দিতে পারেনি সময়ের অভাবে। আজকে একটু দিতে চাই আপনাকে প্রথমে, তারপরে এসে আপনার কাছে প্রশ্নে যাব এবং টেলিফোনে যাব। মাইনুদ্দিন পাটোয়ারি রাজীব তিনি একটি প্রশ্ন রেখেছেন, আপনি বা আমরা জানি যে এই গ্রিন কার্ডের ক্ষেত্রে যেটা $100,000 যে বন্ডের কথা বলা হয়েছে, এরকম একটি বোধহয় প্রস্তাব হয়েছে, এখনও আইন বা কোনো কিছু হয়নি। সে প্রেক্ষিতে উনি একটি প্রশ্ন করেছেন, জানুয়ারির 21 তারিখের পরে যাদের ইন্টারভিউ হয়েছে তারা কি $1,00,000 বন্ডের আওতায় পড়বে? এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ব্যাপারটা হচ্ছে আমার যতদূর আমি বুঝি সেপ্টেম্বরের আই থিঙ্ক 24 তারিখে পর থেকে এই নতুন যে ব্যবস্থাটা এটা ইফেক্টিভ হবে, এই ধরনের একটা কথা। এবং সেই থেকে পুরনো যে অ্যাপ্লিকেশন যেটা আছে 485 এটার কাজ করবে না, নতুন ফর্মে যাবে গেল। তো ফলে এটা তখনকার, আর এখনো পর্যন্ত এটা হয়নি, ইফেক্টিভ হয়নি, এই হলো কথা। জাস্ট প্রস্তাব আকারে আছে। জি, প্রস্তাব আকারে আছে, এখনো কোনো ইফেক্টিভ বা কোনো কিছু হয়নি। না মানে এটা যে প্রথম কথা হচ্ছে যে ওই যে লাস্ট যে প্রেসিডেন্ট বাইডেনের সময় যে ব্যাপারটা ছিল, ওই মানে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ডের জন্য যেই ধরনের জিনিসগুলো এফিডেভিট অফ সাপোর্ট, পাবলিক চার্জ ইস্যুটা, ওই জিনিসটা তারা যেহেতু বাতিল করে দিয়েছে এবং নতুন আইনে এবং যেটা ওই 2 মাস পরে ইফেক্টিভ হবে এভাবে করে দিয়েছে, ইটস ফাইনাল। কিন্তু কথাটা হচ্ছে কিভাবে করে এটা আসবে আলটিমেটলি এটা 24 তারিখের পরে বোঝা যাবে। হ্যাঁ, শুধু শুধু এখানে নিয়ে স্পেকুলেট করে মানুষকে চিন্তার মধ্যে ফেলতে চাই না আর কি। হ্যাঁ, তবে এখানে কথা হচ্ছে এই যে বন্ডের যে ব্যাপারটা কত টাকা অ্যাকচুয়ালি হবে সেটা নিয়ে না হয় পরে আলাপ করা যাবে, কিন্তু এগুলা প্রথম ট্রাম্প সাহেবের আমলও ছিল, মানে এরকম একটা আইন আসছিল। তো এখন কথাটা হচ্ছে যে ওইটা মানে 24 মানে সেপ্টেম্বরের 24 তারিখের দিকে হবে। সাধারণত রেট্রোঅ্যাক্টিভ এটা হয় না। হ্যাঁ, এটা তারপর থেকে যারা অ্যাপ্লাই করবে সেটা সাধারণত হয়। তাদের যদিও ক্ষেত্রে হবে। এটা মানে সিভিল কেসে ইচ্ছা করলে তারা রেট্রোঅ্যাক্টিভ করতে পারে, সেটা দেখতে হবে আর কি। অনেক ধন্যবাদ মাইনুদ্দিন পাটোয়ারি রাজীব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আব্দুল কাইয়ুম তিনি বলছেন যে আমি একজন অ্যাসাইলাম আবেদনকারী, আমার অ্যাসাইলাম 2024 সালের নভেম্বর মাসে গ্র্যান্ট হয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে আমি আমার গ্রিন কার্ড I-485 এর এবং আমার স্ত্রী মেয়ে 12 বছরের বোধহয় মেয়ে এবং ছেলে 8 এর জন্যে I-730 অ্যাপ্লিকেশন জমা দেই। আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না বলে জানিয়েছে। আমার স্ত্রী মেয়ে এবং ছেলের ডকুমেন্ট এনভিসিতে থেকে ডিএইচকে অর্থাৎ ঢাকা নাম্বার সহ গত জুলাই 1, 2025 সালে ঢাকা এমবাসিতে প্রেরণ করে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ হয়নি। আপনি এবং অন্যেরা কেউই I-730 সম্পর্কে কোনো তথ্য আমরা দেইনি, তাই এই ব্যাপারে একটু জানতে চেয়েছেন।
উনি কি জানতে চেয়েছে? এটা তো সবই ঠিক পথে এগোচ্ছে। এগোচ্ছে, মানে হ্যাঁ। এখন হ্যাঁ, তো, উনি উনি যেটা বলছেন যে ওনার বাচ্চা বা স্ত্রী, ছেলে মেয়ের জন্য I-730 অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, তার স্ত্রী ছেলের ডকুমেন্টগুলোর এনবিসি থেকে ঢাকা এমবেসিতে চলে গেছে, এখন পর্যন্ত ইন্টারভিউ পায়নি। তো তিনি জানতে চাচ্ছেন যে I-730 সম্পর্কে কোনো তথ্য তিনি হয়তো অতটা বোঝেন না, কি জানি না আমি ঠিক প্রশ্নটা। তো এ ব্যাপারে উনি যদি আপনার কিছু বলার থাকে। আমার যেটা বলা আছে, ওনার নাম যেন কি বলেন, যাই হোক, আব্দুল উনি কাইয়ুম। নিজেও জানেন হুম, যে সবকিছু, কারণ উনি যেই পর্যায়ে আসছে এর মধ্যে ওনার অনেক অভিজ্ঞতা আছে। হুম, হুম, ওনার অনেক বড় সুখবর হচ্ছে ওনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। হুম, ওনার তারপরে আরেকটা বড় সুখবর হচ্ছে এই আমলেই সেটা হয়েছে। আগে ১ বছর পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যেত, এখন পরের দিনই অ্যাপ্লাই করা যায়। ওইটা উনি করেছেন। ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, মানে ওনার যে আগের প্রিন্ট দেওয়া আছে ওইটা থেকেই ওরা সিকিউরিটি চেকটা করবে, ওটা আর নতুন করে দিতে হবে না। ফলে উনি মোটামুটি সবকিছু পেন্ডিং অবস্থায় এখন সুন্দর অবস্থায় আছেন। এখন যতদিন লাগে লাগবে। ওনার এর মধ্যে ওয়ার্ক পারমিট আছে, উনি ইচ্ছা করলে উনি পারমিশন নিয়ে বাংলাদেশ ছাড়া অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় যেতে পারেন। ফলে হি ইজ ডুইং ফাইন। এদিক দিয়ে ওনার মানে ফ্যামিলির জন্য যেই প্রসেসিংটা ওটা অত্যন্ত ভালো অবস্থায় আছে। এখানে প্রথমে ইউএসসিআইএস অ্যাপ্রুভ হইতে হয়, সেখান থেকে এনবিসি হয়ে, হ্যাঁ, নাম্বার টাম্বার দিয়ে দেশে পাঠানো হয়েছে, ওরা ইন্টারভিউ নিয়ে ভিসা নিয়ে আসবে। ফলে এইখানে সবকিছুই খুবই সুন্দরভাবে, এবং আমি তো মনে করি আমি এই প্রশ্নটা ওনাকে উত্তর দিচ্ছি না, ওনার যে পরিবারের লোকজন, তাদের শ্বশুর বাড়ি, তাদের আত্মীয় স্বজন, তাদেরকে দিচ্ছি। কারণ তারা তো ভাবছেন কালকেই নিয়ে যান না কেন, কিন্তু উনি যতটুকু করার উনি খুবই সুন্দর একটা পরিবেশ করে রেখেছেন এবং সাকসেসফুল হয়েছেন। এখন অপেক্ষা করা, কিন্তু এই অপেক্ষা মানে কি, যখন ইন্টারভিউ দিতে যাবে, হ্যাঁ, তখন যেন বলতে পারে কে কি করে। আপনি পড়ালেখা করেন বা চাকরি করেন, কিছু একটা করতে হবে। আপনি বসে আছেন, আপনি আমেরিকা যাবেন, এগুলো বন্ধ করেন। যার যার যোগ্যতা আছে সেই অনুযায়ী ব্যবসা করেন, দোকানদারি করেন, মানে কম্পিউটার সায়েন্সে কাজ করেন, হোয়াটএভার ইট ইজ, প্রফেসরি করেন, কিছু একটা করতে হবে। ওই আমেরিকা যাবেন বলে খালি বসে আছেন, ওগুলো যেন ইন্টারভিউ অফিসার না দেখে। এগুলো আজকাল এগুলো পছন্দ করেন না, যে যারা এরকম বেকার বসে আছে তারা এখানে এসে কি করবে, তখন ওই যে ফুড স্ট্যাম্প খাবে, খোঁজাখুঁজি করবে কোনখানে কোন সুযোগ সুবিধা আছে, ওগুলো নেওয়া যায় কিনা ফ্রি, এগুলা করবে। ফলে এই মুহূর্তে আপনাদের যা করার আছে ওগুলা করেন। অত্যন্ত ভালো অবস্থাতে ইনি এগুলো করে রেখেছেন। এখন শুধু যারা দেশের থেকে যারা আসবে তারা সুন্দরভাবে ইন্টারভিউ দিতে যাবেন, এবং তারা যেন একটা পরিচয় দিতে পারে তারা কি করেন। ছোট কাজ, ডাজন্ট ম্যাটার, ওনার একটা ছোট মুদির দোকান আছে, কিন্তু করেন, কিছু একটা করেন। এই হলো কথা, বসে থাকবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আব্দুল কাইয়ুম। অনেকবার আপনি এই প্রশ্নটি পাঠিয়েছেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাওয়ার আগে ছোট্ট একটি প্রশ্ন বলতে চাই। ওমর ফারুক তিনি লিখেছেন, বাংলাদেশ থেকে কি FOIA আবেদন করা যাবে? ফিজিক্যাল প্রেজেন্ট প্রমাণের জন্য কিভাবে করা যেতে পারে বা মোটামুটি খরচ কি হতে পারে, এ ব্যাপারে কি একটু ধারণা দেবেন? উনি কি করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বসে? FOIA। আমার মনে হয় হুম, ওই ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, FOIA, ফয়া, হ্যাঁ, হুম, এটা করাতে চাচ্ছেন, যে হ্যাঁ, ওনার মানে আবেদন কিছু করা একটা যাবে বের কিনা করতে হবে। ফিজিক্যাল প্রেজেন্ট প্রমাণের জন্য কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, এগুলো আপনি যেহেতু এই পর্যন্ত এই প্রশ্ন যিনি করেছেন, হ্যাঁ, উনি আরো জানেন, ওনাকে এখানে কেউ হেল্প করছে, তাদের কাছে জিজ্ঞেস করেন। মানে ব্যবস্থা আছে কিভাবে কি করতে হবে, হ্যাঁ, এগুলো আপনাকে যারা হেল্প করছে তাদেরকে জিজ্ঞেস করলেই ভালো করবেন। অনেক ধন্যবাদ ওমর ফারুক। এইটুকুই আপনার প্রশ্ন সম্পর্কে বলার ছিল। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন বা খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। থেকে রাকিন বলছিলাম। সো আমি এখানে ইউএস সিটিজেন। সো আমি কানাডা যাইতে চাইছিলাম আর কি। তো আমার বোন আবার সিটিজেন না, ওনার গ্রিন কার্ড হোল্ডার, বাট ওনার বাংলাদেশের পাসপোর্টটাই এক্সপায়ারি হয়েছে। সো সেক্ষেত্রে ড্রাইভিং করে কি আমরা বর্ডার পাস কানাডা যেতে পারবো, আসতে পারবো? সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? এটার জন্য বলতে। আপনার বোনের পাসপোর্ট যদি মেয়াদ না থাকে তাহলে কিভাবে যাবেন ওখানে? উনি গ্রিন কার্ড হোল্ডার বললেন, তাই তো? জি, জি, আমরা ড্রাইভ করে যাবো আর কি। যেভাবেই যান সীমান্ত তো পাড়ি দিতে হবে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমাদের সঞ্চালক মহোদয় এটার উত্তর অলরেডি দিয়েছেন। আপনার যে বেসিক পাসপোর্ট, এটা ইনভ্যালিড রেখে আপনি ঘোরাঘুরি করবেন,
মানে আপনার যে কোনো ক্রস বর্ডার ইস্যু এটা একটা ইস্যু হবে, সোজা কথা। সেটাই, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদটা কমপক্ষে 6 মাস, অর্থাৎ যেদিন ফিরবেন সেদিন থেকে, অর্থাৎ 6 মাসের মেয়াদ থাকতে হবে। কারণ কানাডা তো আর একটা দেশ, স্বাধীন দেশ। আপনি তো একটা গাড়িতে যান আর হেঁটে যান আর প্লেনেই যান, যেভাবেই যান না কেন আপনাকে সীমান্ত পাড়ি দিতে হবে এবং সেখানে আপনার বেস্ট হয় যে আপনি একদিনের মধ্যেও পাসপোর্ট করা যায়, হ্যাঁ ওটার একটা ব্যবস্থা করে করে নিয়ে যান। ধরেন আমরা ভুল বলছি, কিন্তু যদি এটা চায় তখন আপনি কি করবেন? আপনি বর্ডারে ইউ ডু নট হ্যাভ দ্য পার্সন রাইট টু এ লয়ার, মিনিং যে এটা শুধু লয়ার ব্যাপার না, যে আপনার পুরোপুরি রাইটটা নাই, আপনাকে যদি ওখানে ডিনাই করে আপনার কিছু করার নাই, সোজা কথা। সেটাই। এই ভেজালের মধ্যে কেন যাবেন? সেটাই। মানে জাস্ট কনসুলেটে গিয়ে আপনি একদিনের মধ্যে পাসপোর্ট নিয়ে নেন, সোজা কথা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো। জি জি, আমার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করুন। যে প্রশ্নটা কি করব? জি, আমরা অপেক্ষা করছি। জি জি, আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছি 2017 সালে। জি তো আজ পর্যন্ত আমি শুধু লেটার ওরা যে রিসিভ করছে ওইটা পাইছি, আর কিছু পাচ্ছি না। জি, এখন কি করণীয় সেটা জানতে চান, এই তো? জি জি জি, আপনার স্ট্যাটাসটা কি? আমি সিটিজেন। আপনি সিটিজেন। আপনার মেয়ের বয়স কত? বয়স এখন 26। আচ্ছা, বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। বয়স কত বললেন? 26। 26। আচ্ছা, অবিবাহিত। তো হ্যাঁ, তো এই যে রিসিপ্ট নোটিশ এগুলো হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরির কেস। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে যে উনি প্রেফারেন্স ক্যাটাগরির কেস, এটা রিসিপ্ট নোটিশ এসছে, এটা যে অ্যাপ্রুভ হতেই হবে এমন কোনো কথা নেই এখনই, এটা মানে আগে পরে হয়। প্রথম কথাটা হচ্ছে যে এটা যদি অ্যাপ্রুভ হয়ও তখনও ওই যে এটার যে কারেন্ট ডেট ওইটা না হওয়া পর্যন্ত এটার আর কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ, তো ওইটা প্রথমে কারেন্ট হইতে হবে। উনি অ্যাবাউট যেই সময়ে অ্যাপ্লাইটা পিটিশনটা করেছিলেন সেটা হচ্ছে ওনার প্রায়োরিটি ডেট। ওইটা ভিসা বুলেটিন .gov, এখানে গিয়ে উনি দেখতে পারেন যে এই যদি হয় যে সিটিজেনের ওভার 21 যে সান ও ডটার, তাদের এখন প্রায়োরিটি ডেটটা কোনটা, ওইটা পার হয়ে গেছে কিনা, তখন উনি হি শুড বি ওয়ারিড। কিন্তু এটা না হলে, বা আরেকটা করবেন, আপনার যে রিসিপ্ট নোটিশটা যেটা আপনার সাথে আছে সেখানে উপরের দিকে বাম দিকে একটা রিসিপ্ট নাম্বার আছে। আচ্ছা, 2 আছে যে আপনি কবে অ্যাপ্লাই করেছেন, আর 3 ওই রিসিপ্ট নোটিশের একদম নিচে বাম দিকে আছে এটা কোথায় পেন্ডিং আছে। ওইখানে ওই ইনফরমেশনগুলো নিয়ে uscis.gov এখানে গিয়ে একটু স্ক্রল করে নিচে গেলে একটা তো হচ্ছে 3টা জিনিস আছে, তার মানে একটা হচ্ছে আপনার কেসের স্ট্যাটাসটা, ওটা স্ট্যান্ডার্ড একটা দিবে, এটা পেন্ডিং আছে, রিসিভ করেছি ইত্যাদি। তারপরেটি হচ্ছে প্রসেসিং টাইম, ওই ইনফরমেশন গুলো লাগবে যেগুলো বললাম, ওই রিসিপ্ট নোটিশটা হলেই হবে। ওইখানে কিছু ইনপুট দিলে দেখা যাবে এখন আপনার যে ক্যাটাগরির কেসটা কতদিন লাগছে। ওইটা যদি পার হয়ে যায় তখন আপনি ওখানেই অনলাইনে আপনি ইনকোয়ারি করতে পারেন বা জানাতে পারেন যে এই ধরনের এই কেস আছে, এটা তো এতদিন হয়ে গেছে। কতদিন হয়ে গেছে সেটা ইস্যু না, ওরা এখন কতদিন মানে ইউজ করছে এটাকে অ্যাডজুডিকেট করতে, সেই সময়টা পার হয়ে গেলে আপনি ওদেরকে একটু নক করতে পারেন, সেটাতে কিছু কাজ হতে পারে। এছাড়া এই পত্রতত্র লিখে কোনো কাজ হবে না, আপনি ওইখানেই অনলাইনে একটা নক করেন। আর যদি অনেকদিন পার হয়ে যায়, মনে করেন যে ওই ডেটের পরে হয়ে গেছে রিসিপ্ট নোটিশটার পরে, তখন আপনি যাদের লাইসেন্স আছে এরকমের ফেডারেল কোর্টে প্র্যাকটিস করতে পারে, ওই ধরনের কারো কাছে গিয়ে, হ্যাঁ, যেমন আমরা রেগুলার এগুলা করি ম্যান্ডেমাস কেস, এবং এটা কাজ করে। এটি একমাত্র আমার জানা মতে কাজ করে, ওই সিনেটার টিনেটার দিয়ে লিখিয়ে কোনো কাজ হয় না। হ্যাঁ, তো যদি ওই রকমের হয় অনেকদিন ধরে পেন্ডিং আছে, কোনো কাজ হচ্ছে না, আপনি এই হচ্ছে একটা পথ যেটা করতে পারেন। এটা আমরা রেগুলার করি, আমরা পত্রতত্র লিখি না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি একটা জানতেছিলাম যে মাস্টার হিয়ারিং এ যদি রিফিউজ হয়ে যায় তাহলে করণীয়টা কি? আর কোনো ওয়ে আছে আর কোনো রাস্তা আছে কিনা এটাই জানতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিজানুর রহমান। আবার যদি একটু আমাকে একটু বলেন কি প্রশ্নটা করলো। মাস্টার হিয়ারিং যদি ডিনাই হয় আর কোনো রাস্তা আছে কিনা এটার কোনো প্রতিকার পাওয়ার? মাস্টার হিয়ারিংটা ডিনাই হয়েছে হ্যাঁ এই কথাটা বলেছেন? হ্যাঁ মানে না, মানে উনি মানে বেসিক্যালি আমার যা মনে হয় উনি বলতে যাচ্ছেন ওনার একটা মাস্টার হিয়ারিং ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে, আর কিছু সামনে কিছু নোটিশ আসতেছে না। হ্যাঁ cancel হয়েছে। মনে করুন তো ওই যে এখন কথা হচ্ছে যে অপেক্ষা করবেন যখন ইন্ডিভিজুয়াল স্লট আসবে, আপনাকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর সরাসরি হয়তো মানে দিতে পারে, আর না হয় নতুন মাস্টার হিয়ারিং দিবে। কারণ এর মধ্যে হয়তো রিটেন প্রিডিং করা হয়েছে, ওনার যে লয়ার উনি হয়তো মানে মাস্টার হিয়ারিং এ বেসিক্যালি তো প্রিডিংটা হয়, এগুলা ওরালি হতো। হ্যাঁ, অনেক জাজ এটা রিটেন চায়, এবং আজকাল আমরা রেগুলার রিটেন প্রিডিং করে দিই, করে আমরাই মোশনটা করি যে মাস্টার হিয়ারিংটা বাদ দিয়ে দিয়ে সোজাসুজি ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডকেটে নিয়ে যাও। তো এটা যখন আসে তখন ওরা ওই ইন্ডিভিজুয়াল হিয়ারিং পাঠায় দেয়। কারণ ওই কাজটা আমরা যদি, যেহেতু এখন সুবিধা আছে, আমরা একজন মানুষ যদি কোর্টে যাইতে হয়, একে হচ্ছে উনি ভয় পায়, কোর্টের সামনে আইসের লোকজন ঘোরাঘুরি করে গেল, যেতে চায় না, লম্বা লাইন, একটা সারাদিন ওনার চলে যায়, ছুটি নিতে হয়। ফলে আমরা ওই কাজটা ইন রাইটিং করে আমরা এটা সেরে ফেলি, এগুলো কথা। তারপরে বা অনেক সময় আমরা করি মানে অনলাইনে করি এবং ওয়েবটা নিয়ে নিই যে ওনাকে যাতে না থাকতে হয়। মোট কথা যতটুকু পারা যায় আমরা এই সার্ভিসটা দিই। এটার মাধ্যমে এগুলা করলে মাস্টার হিয়ারিংটা ক্যান্সেল হয়ে গিয়ে তখন সরাসরি ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ চলে যায়। এখন ধরেন এটা দিয়ে রাখলো যে জানানো হবে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর কোনো ডেট নাই, আর এটা কিউতে ফেললো, তারপর বছরের পর বছর যাচ্ছে, তখন আবার ওই কোর্ট কেসও করি, ফেডারেল কোর্টে। তো এইভাবে করে আমরা ডেট টেট নেই আর কি। তো মোট কথা হচ্ছে যে আমি জানি না কতদিন আগে এই ক্যান্সেলটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি অবাক হচ্ছি না, কারণ ওরাই ওদের স্বার্থেই খুব তাড়াতাড়ি ডেট টেট দেওয়ার চেষ্টা করবে। এখন যদি অনেক দিন বেশি হয়ে যায়, আপনি আপনার লয়ারের সাথে আলাপ করতে পারেন যে এটা কি করণীয় আছে, এই হলো কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ফেসবুকে একটি প্রশ্ন এসেছে আশরাফুর রহমান, তিনি বলছেন অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড নাও স্টেইং ইন ইউএসএ উইথ অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম case with USCIS. He has also Canadian travel and he also visit Canada 3 years ago. If my friend go to Canada with advance payroll from USCIS, is any complicity face when he goes to Canada? Please let us know. Appreciate for your nice presentation. কি পরামর্শ আছে? এখানে এত কিছু উনি জানেন, হ্যাঁ ফলে ওনাকে আর নতুন করে জানানোর কিছু নাই। যে ইভেন ওটা দিয়ে যদি যায়, ওটা ইভেন নেওয়া ঠিক হবে কিনা, ওইটা আর আপনি প্রশ্ন করতেছেন না। মানে উনি মানে জানেন তো, অবশ্যই বেশি জানেন। হ্যাঁ, যে অ্যাডভান্স প্যারোল টেরোল নিয়ে যাওয়া যায়, যদি নিয়ে যায় তখন আসতে পারবেন। আপনি ইভেন যাবেন কেন? উনি ইভেন যাবেন কেন? সোজা কথা। তো ফলে এই ধরনের প্রশ্ন এন্টারটেইন করার কোনো মানে দেখি না আমি আর কি। অনেক ধন্যবাদ। আবার তার ওনার ফ্রেন্ড, আপনার ওই ফ্রেন্ড বাংলা বলতে পারে না, ওই বাংলায় গেলে তার বাংলায় কথা বলতে বলেন। যাই হোক, মানুষ তো নানান কিছুই থাকবে, সুতরাং সবকিছু মিলেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে বা তাদের মানে আমাদের সেভাবেই এগোতে হবে। যাই হোক, তো শামসুল ইসলাম তিনি যে প্রশ্নটি করেছেন, আচ্ছা, দেওয়ান ফরহাদ চৌধুরী উনি বাংলায় লিখেছেন, ওনারটা আগে বলি। আমার অ্যাসাইলাম ইন্টারভিউ 2 বার হওয়ার পর 7 মাস যাবত অপেক্ষায় আছি, কোনো ডিসিশন আসছে না, কি হতে পারে, কেন আসছে না, একটু জানতে চান? এটা প্রথমে তো অ্যাসাইলাম অফিসার একটা সিদ্ধান্ত নেয়, সেটা আবার সুপারভাইজারের কাছে যায়। তো এগুলা অনেক ক্ষেত্রেই অনেক সময় লাগতেই পারে, সিকিউরিটি চেক এটসেট্রা অনেক কিছু লাগতে পারে, বা সিদ্ধান্ত না দিয়ে ওরা সরাসরি কোর্টে কেস ফরওয়ার্ড করে দিতে পারে, তখন হয়তো ওইভাবে চিঠিটা আসবে। ইন দ্য মিন টাইম নোটিস টু অ্যাপিয়ার প্রিপেয়ার করা হচ্ছে। হ্যাঁ, সে তো ফলে কথাটা হচ্ছে কতদিন ধরে পেন্ডিং আছে সেটা একটা ইস্যু। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যদি অত্যন্ত দীর্ঘ সময় হয় তো সেখানে ওই যেটা বললাম, ফেডারেল কোর্টে সু করে এটা ত্বরান্বিত করা যায়। এই মানে মোট কথা হচ্ছে যে ওই শেরের উপরে সোয়াশার না হলে কাজ হয় না।
কিন্তু অল্প কিছুদিন হয়েছে, একটু অপেক্ষা করেন। এর মধ্যে তো যেহেতু পেন্ডিং আছে, আপনার ওয়ার্ক পারমিট আছে, ওটা দিয়ে কাজ করেন। আপনি এখানে সাম সর্ট অফ লিগ্যাল কাভারে আছেন, স্ট্যাটাস নাই। অনেকেই যেটা জানে না যে অ্যাসাইলাম করে স্ট্যাটাস থাকে না, হ্যাঁ। তো কিন্তু সাম কাইন্ড অফ কাভারে আপনি আছেন। এইটুকু শুধু বলবো, যদি অনেক বেশি দেরি হয়ে যায়, আপনি যারা এই লাইনে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ দেওয়ান ফরহাদ চৌধুরী আপনার প্রশ্নের জন্য। শামসুল ইসলাম তিনি বলছেন, মাই অ্যাসাইলাম বেস গ্রিন কার্ড ওয়াজ আন্ডার নাথিং আউটস্ট্যান্ডিং 15 months. How many months I should was to do lawsuit mandamus? I see, sir, client most successful mandamus process. কি বলবেন? যাক, উনি ওইটাও জানে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে আমি সরি, কত মানে একটা 15 মাস 15 জাতীয় মাস। একটা কথা বললেন, হ্যাঁ, এটা কবে থেকে 15 মাস? গ্রিন কার্ড ওয়াজ আন্ডার নাথিং আউটস্ট্যান্ডিং 15 months. হাউ মেনি মান্থস? ধরুন যে হয়তো ইয়ার পর থেকেই, অ্যাসাইলাম গ্রিন কার্ড আবেদনের পর না, থেকে। কোন কেসটা পেন্ডিং? অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং ফর 15 মান্থস। গ্রিন কার্ড বেস, মানে অ্যাসাইলাম বেস গ্রিন কার্ড বলছে। ওইটা 15 মাস ধরে পেন্ডিং আছে। হুম হুম। আই উড নট ডু ম্যান্ডেমাস ফর দিস কেস, মানে আরেকটু অপেক্ষা করেন কাইন্ডলি। আরো একটু অপেক্ষা করতে হবে, তাই তো? জি, একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম। এর মধ্যে আপনার ওয়ার্ক পারমিট আছে, থিংস লাইক দ্যাট। আমি জানি যে আপনার এটা তাড়াতাড়ি হলে অনেক চাকরির ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে এই গ্রিন কার্ডটা চাই গেল, কিন্তু আপনি যদি মনে করে থাকেন ওই গ্রিন কার্ডটা হলে ওই রাত্রে আপনি বাংলাদেশে যাবেন, আপনি ভুল করবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামসুল ইসলাম। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যেহেতু অপেক্ষা করেছেন, আর একটু সময় অপেক্ষা করুন, তাহলে ম্যান্ডামাস করার মতো হয়তো সময় আসবে, তখন একটা ভালো ফল পেতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আসাদ মাহমুদ তিনি বলছেন যে, মাই মম অ্যাপ্লাইড ফর মাই ব্রাদার অ্যাজ আনম্যারিড চাইল্ড December 2018, but I only received a letter, but priority date is now current. How long will it take to get USCIS petition approval? কি বলবেন? ওটার কোনো গ্রামার নাই, কবে পাস করবে। মেইন কথাটা হচ্ছে, পাস করলেও ওই যে বললেন প্রায়োরিটি ডেট, ওইটা কারেন্ট হওয়ার আগ পর্যন্ত এটার কোনো আলাদা কোনো গুরুত্ব নাই, হ্যাঁ। তো ফলে আপনার দেখতে হবে যে মানে কবে এটার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়েছে কিনা, ওই জিনিসটা একটু মানে খোঁজ রাখবেন। এবং ওইভাবে করে তাদের সাথে যদি দেখেন যে যে প্রসেসিং টাইমটা আছে এর পার হয়ে গেছে, তখন ওই ইউএসসিআইএস এরই অনলাইনে ওইখানে নক করা যায়, ওইটা করবেন কাইন্ডলি। অনেক ধন্যবাদ আসাদ মাহমুদ। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আশফাক মাহমুদ, আপনি আসলে প্রশ্নটা কি করতে চেয়েছেন ঠিক আমরা বুঝতে পারছি না। অন্তত আমি 60 দিন ধরে শুধুমাত্র ওই পাচ্ছেন ডকুমেন্ট চেয়েছিল, যেমন পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি। তো এরপরে কি, আপনি কি জানতে চাচ্ছেন সেটি জেনে যদি প্রশ্ন করেন, তাহলে আপনার প্রশ্ন উত্তর দেওয়া সহজ হবে আমাদের জন্য। তো আমরা একটু এতে যেতে চাই, যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলাম, যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা করছি, যে ফেডারেল কোর্টের যে রায়টি নিয়ে, সেটির ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা ইতোমধ্যে USCIS থেকে কোনো নোটিশ বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত চিঠি পেয়েছেন, তাদের ক্ষেত্রে এখন এই মুহূর্তে করণীয়টা কি আছে, যেহেতু একটা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? কথা হচ্ছে যে চিঠিটা কিসের জন্য পেয়েছে। আচ্ছা, যদি নোটিশ বা ওয়ার্ক পারমিট কিসের জন্য, সেটা এখন না মানে হ্যাঁ। অ্যাপ্লাই করেছেন, উনি রিসিপ্ট নোটিশটা পেয়েছেন ওইটা, নাকি কোনো ওনাকে কিছু চেয়েছে, ওনার আরএফই রিকোয়েস্ট ফর এভিডেন্স, আরো কিছু তথ্য চেয়েছে? মানে যদি কোনো নোটিশ বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো, আপনি এখন এটুকুই প্রশ্নটা আছে এখন। জেনারেলি উত্তর হচ্ছে ওখানে কি চেয়েছে, ওইটার যে সময় মতো উত্তরটা সেটা দিতে হবে। একটা আছে যে রিসিপ্ট নোটিশ এসছে, আপনি তারপরে অপেক্ষা করা শুরু করবেন, এইগুলো একটা। আরেকটা হচ্ছে যে আপনার কাছে রিসিপ্ট নোটিশ আসার পরে আবার আরেকটা চিঠি আসছে, এটা সেটা চায়, ওই এটা সেটা কতদিনের মধ্যে চায় তার বেশ আগে আপনি এটা ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ওই টাইম নষ্ট তো করবেনই না, প্লাস ওই টাইমটা পার হয়ে গেলে আপনার বেসড অন অ্যাবান্ডনমেন্ট আপনার কেসটা নষ্ট হয়ে যাবে। ফলে যদি কোনো আরএফই এসে থাকে, আরএফই মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স,
তাইলে ওইটা আপনি অ্যাড্রেস করবেন, কোনো যেন দেরি না হয়। আমি একটা ডিনায়াল পেলাম, মানে 10 দিন চলে গেছে খালি কাগজটা আসছে, আর 20 দিন আছে এর মধ্যে আবার পৌঁছাইতে হবে। তো এগুলা কিন্তু খুব হয়। ফলে যদি দেখা যায় যে 30 দিন সময় আছে, আপনি অলরেডি 10 দিন চলে গেছে, ফলে দ্রুত মুভ করবেন আর কি। যে কোনো অ্যাড্রেসই আসুক, যেমন একটা ফিঙ্গারপ্রিন্টের চিঠি আসলো, এটা নিয়ে দেখি মানুষ হাজার ফোন করে। ফোন করার কিচ্ছু নাই, আপনি যেতে বলছে আপনি যাবেন, দ্যাটস ইট। কেন এটা আসলে? একবার তো আমি দিয়েছি, আরে একবার দিয়েছেন, আরো একবার দেন, কোনো অসুবিধা নেই। আপনার তো আর এটার জন্য আলাদা পয়সা চাচ্ছে না। আপনি যাবেন, গিয়ে আবার ফিঙ্গারপ্রিন্ট, ওখানে গেলে কি আমাকে ধরে রেখে দিবে? আপনি যাবেন, আবার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। যদি না যান, আপনার ওই ক্লক নষ্ট হয়ে যায়। এটার কারণে পরের যে ওয়ার্ক পারমিট পাওয়া, বিভিন্ন কিছু পাওয়া, এগুলো সব বন্ধ, কারণ আপনার জন্য এটা দেরি হয়েছে। এবং তারপরে আপনার যে মেইন অ্যাপ্লিকেশন, এগুলো সব পেন্ডিং থেকে যাবে, বিকজ আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেন নাই। ফিঙ্গারপ্রিন্টের চিঠি আসছে এবং আপনি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এর মধ্যে কোনো বাটস অ্যান্ড ইফস অ্যান্ড বাটস নাই, শেষ কথা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিজানুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইমিগ্রেশন নীতিতে কোর্টের যে হস্তক্ষেপ চলছে তাতে অ্যাসাইলাম এবং টিপিএস ওয়ার্ক পারমিট ইস্যুতে নতুন আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনের উপরে যে বড় ধাক্কা, সেই ধাক্কা সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখনও দর্শকরা প্রশ্ন করছেন, এই মুহূর্তে সময় নেই বলে আপনাদেরকে যারা এখন করছেন, জামিলা, ইলিয়াস, শাটলা, জব্বার, আপনারা আগামীকাল যদি প্রশ্ন করেন, এই অনুষ্ঠানে আগামীকালও একজন অ্যাটর্নি থাকবেন, নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। অ্যাটর্নি মিজানুর রহমান, আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইমিগ্রেশন নীতিতে কোর্টের হস্তক্ষেপগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। অর্থাৎ ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশনের উপরে যখনই যে ধরনেরই সেটা এক্সিকিউটিভ অর্ডারই হোক বা আইনে পরিণত করার চেষ্টা করা হোক, যেটাই করুক না কেন, সবগুলোর উপরে দেখা যাচ্ছে যে আদালতের হস্তক্ষেপ হচ্ছে এবং কোনোগুলো একেবারে স্থগিতাদেশ হচ্ছে ইত্যাদিতে, অর্থাৎ কার্যকরী হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি থেকে আসছি, অ্যাসাইলাম বা অন্যান্য বিষয়ে যারা আমরা আবেদন করছি, তাদের জন্য অবশ্যই একটি স্বস্তির নিঃশ্বাস। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।